বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার বড় ডেভেলপমেন্ট ঘটলো মিডল ইস্টে। সেখানে সিরিয়াতে কিন্তু একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি হয়েছে এবং যার রেশ কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের পাশাপাশি সামগ্রিকভাবে গোটা বিশ্বের যে জঙ্গি সন্ত্রাসমূলক জায়গা রয়েছে সেইখানে পড়তে চলেছে। আপনারা জানেন যে বাংলাদেশের যে এত লাফানো ঝাঁপানো হচ্ছে সেখানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ইউএসএ যে জো বাইডেন প্রশাসন আছে তাদের মদত আছে, চীনের মদত আছে বা পাকিস্তানের মদত আছে, কিন্তু যত দিন গেছে দেখা যাচ্ছে যে এই সমস্ত কিছুকে ছাপিয়ে যে আতঙ্কটা সব থেকে বেশি করে দেখা যাচ্ছে, যে কারণে বাংলাদেশ এত মরিয়া হয়ে উঠেছে সেটা হচ্ছে আইসিসের হাত। আইসিস জঙ্গিতে নাকি বাংলাদেশ ছেয়ে গেছে এবং সব থেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সেই রেশ কিন্তু ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসে পড়েছে। আইসিস এখান থেকে রিক্রুটমেন্ট করছে, এখানে স্লিপার সেল পাঠাচ্ছে এবং ভারতের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদ শক্তি ঢোকানোর একটা বড় পরিকল্পনা হচ্ছে, আর একটা বড় সাপ্লাই লাইন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এই সংযোগ হতে চলেছে। ফলে এই আইসিস জঙ্গি গোষ্ঠীকে খতম করাটা খুব বেশি দরকার হয়ে পড়েছিল। আর তাই তিন মাথা তিন বন্ধু, একদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, আমেরিকার সেই আমেরিকা প্রশাসন, ইসরায়েল প্রশাসন এবং ভারতের প্রশাসন তারা বসে এবং এই পরিকল্পনায় হয় যে আইসিসকে যদি গোড়া থেকে নিকেশ করতে পারা না যায়, এটা সামগ্রিকভাবে গোটা বিশ্বের যে জঙ্গি সন্ত্রাসমূলক কাজ চলছে সেখানের ক্ষেত্রে কিন্তু বড় বাধা হয়ে দাঁড়াবে। এবং তারই প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার ঠিক ১ মাস আগেই যে ঘটনা আজকে সিরিয়া দামাস্কাসে ঘটলো সেটারই প্রথম পদক্ষেপ হিসেবে বলা হচ্ছে। এবং অবশ্যই করে সেটার ক্ষেত্রে এই ঘটনার পরবর্তী পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি অনেকটাই ঠান্ডা হয়ে যেতে পারে এবং তার থেকেও বড় কথা, ভারতের যে বিচ্ছিন্নতাবাদ শক্তি জাগানোর চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু জল ঢেলে দেওয়া হয়ে যেতে পারে। কি ঘটেছে আজকে সিরিয়াতে? আজকে সকালেই যে খবরটা ব্রেকিং নিউজের মতো সামনে এসছে সেটা হচ্ছে সিরিয়ার রাজধানী দামাস্কাসকে স্বাধীন বলে ঘোষণা করেছে সে দেশের বিরোধী গোষ্ঠীরা। এবং সবথেকে বড় কথা, প্রেসিডেন্ট যিনি ছিলেন, সিরিয়ান প্রেসিডেন্ট সেই বাশার আল আসাদ, তিনি রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন। কোথায় চলে গেছেন অজ্ঞাতবাসে কেউ জানে না। কেউ বলছেন তিনি একটা গোপন জায়গায় আস্তানা রয়েছেন, দামাস্কাসেই রয়েছেন। কেউ বলছেন দামাস্কাস ছেড়েছেন কিন্তু সিরিয়া ছেড়ে যাননি। কেউ বলেছেন মাঝ আকাশে তার বিমান হঠাৎ অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ বিমান ভেঙে তার মৃত্যু ঘটনা ঘটেছে, এই কথাও কিন্তু সামনে আসছে। এখনো কিন্তু কনফার্মলি জানা যাচ্ছে না যে ঠিক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে কি হয়েছে। কিন্তু খুব উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট দ্রুত হয়েছে। সেটা হচ্ছে একটা তাদের দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি জানিয়েছেন যে এই পতনের পর, এই দামাস্কাস স্বাধীন ঘোষণা হয়েছে, বিদ্রোহীরা সেখানে ক্যাপচার করেছে, এরপর তিনি ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছেন। অন্যদিকে যে বিদ্রোহী নেতার নেতৃত্বে এত কাণ্ড সিরিয়াতে ঘটে চলেছে, সেই আহমেদ আল সাহা, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সিরিয়ার জাতীয় টেলিভিশনে স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে সিরিয়া। আর এর ফলেই প্রশ্ন আসছে যে এবার তাহলে নেক্সট স্টেপ কি? এই ঘটনার পর, সিরিয়ার এই ঘটনার পর আইসিসের আঁতুড়ঘর বলা হয় যে সিরিয়াকে, এবার সেই আইসিসের শেষ হয়ে গেল। কিন্তু এর থেকেও একটা বড় বিপদ কি এবার সামনে আসতে চলেছে? এর পিছনে সত্যিই কি ইসরায়েল, ভারত এবং আমেরিকার হাত রয়েছে? নাকি এটা শুধুমাত্র সিরিয়ার গৃহযুদ্ধের ফলাফল? সেই নিয়ে কিন্তু এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জানা যাচ্ছে যে সকাল পর্যন্ত সিরিয়ান আর্মির একটা ঘোষণা শোনা যাচ্ছিল, আমরা অমুক জায়গায় বিদ্রোহীদের সঙ্গে লড়েছি, আমরা ওখানে গুলিবর্ষণ চলছে, দুপক্ষের গুলির লড়াই চলছে। কিন্তু হঠাৎ করেই যখন ঘোষণা করা হলো যে দামাস্কাসকে স্বাধীন ঘোষণা করে দেওয়া হলো, তারপর থেকেই কিন্তু এই সিরিয়ান আর্মির আর কোনো রকম কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে না। তারা পুরোপুরি চুপ হয়ে যাচ্ছে। এবার যেটা জানা যাচ্ছে, হায়াত তাহরির আল-শাম এবং জেইশ আল-ইজ্জা, এই ২ বিদ্রোহী সংগঠন তারা হাতে হাত মিলিয়ে দামাস্কাসটা দখল করেছে। এবার এখানের সঙ্গে জঙ্গি সংগঠন আইসিসের কি সম্পর্ক? কিভাবে সেটা ভারত বাংলাদেশের মধ্যে জাল ছড়াচ্ছিল? এবং সবথেকে বড় কথা, এই ঘটনার পর আইসিসের ক্রাইসিস কিভাবে শুরু হবে সেই জায়গাটা বুঝুন। দেখুন, এই ঘটনা ঘটে যাওয়ার পর সবথেকে বেশি যদি কেউ পেঁচে পড়ে থাকে, সেটা এই মুহূর্তে আমেরিকার পয়লা নম্বর শত্রু হিসেবে যারা চিহ্নিত, সেই ইরান। কেননা কিছুদিন আগেই যে গোয়েন্দা রিপোর্ট পাওয়া যাচ্ছিল যে এই ইরান কিন্তু বাফার কান্ট্রি হিসেবে এই সিরিয়াকে ব্যবহার করছিল। কেন? কেননা আপনারা জানেন যে ইসরায়েলকে প্যাঁচে ফেলার জন্য, প্যালেস্তাইন তৈরি করার জন্য সেখানকার যে চরমপন্থীরা আছে গাজা, সেখান থেকে কিন্তু বারবার ইসরায়েলের উপর অ্যাটাক করছিল এবং গাজা স্ট্রিপে অ্যাটাক করে ইসরায়েল তাদেরকে কোণঠাসা করে দিয়েছে। এবার যখনই দেখছে যে গাজা স্ট্রিপের চরমপন্থীরা আর ইসরায়েলকে
দাগা দেওয়ার মতো জায়গায় নেই, তখন লেবানন যেটা আবার ইসরায়েলের মাথার উপর রয়েছে, সেই লেবাননের হিজবুল্লাহ তারা অ্যাকশনে নামে। কিন্তু অ্যাকশনে নামলেই তো হবে না। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে গেলে আধুনিকতম এবং প্রচন্ড শক্তিশালী অস্ত্রের দরকার হয়। যে তেজস্ক্রিয় ইরানের কাছে আছে। ফলে ইরান যেটা করছিল, এই সিরিয়াকে একটা বাফার কান্ট্রি হিসেবে ইউজ করা হচ্ছিল এবং লেবাননের হিজবুল্লাহর কাছে তারা কিন্তু সেই অস্ত্র এবং অতি উচ্চ শক্তি সম্পন্ন অস্ত্রটা তারা পাঠিয়ে দিচ্ছিল। যে কারণে হিজবুল্লাহ ইসরায়েলের উপর অ্যাটাকটা করছিল এবং এই ইরান এবং লেবাননের হিজবুল্লাহর সংমিশ্রণে এখনো গাজা স্ট্রিপকে কোণঠাসা করলেও সম্পূর্ণরূপে দখল করতে পারেনি ইসরায়েল। যে কারণে সেখানে কিন্তু এই যুদ্ধটা কন্টিনিউ হচ্ছিল। কিন্তু যেহেতু সিরিয়া এখন বিদ্রোহীদের হাত দখলে চলে গেছে, সেখানে বাশার আল আসাদ আর পিছন থেকে কলকাঠি নাড়তে পারবেন না, আর বাফার কান্ট্রি হিসেবে ইউজ করতে পারবেন না। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ইরানের প্যাঁচ পয়জা শেষ হয়ে যাবে, হিজবুল্লাহর শক্তিও কিন্তু কমে যাবে। ফলে ইসরায়েল ওই অংশটার দখল ক্রমশ নিতে থাকবে, সেখানে পুরো কন্ট্রোলটা তাদের হাতে চলে আসবে। এবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আল্টিমেটলি কি এখানে তাহলে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল? সেই কথা কিন্তু এখনই বলার মতো সময় আসেনি। কেননা যেটা ভয় করা হচ্ছে, এর আগে সিরিয়া যে কাণ্ডটি ঘটেছিল, সেই কাণ্ড কিন্তু আবারও ঘটাতে পারে। সেটা হচ্ছে ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র প্রয়োগ। এর আগে ২০১৩ বা ২০১৭ যখনই তারা প্যাঁচে পড়েছে, যখনই এই আইএস জঙ্গিদের খতম করার জন্য নেটো প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু তারা কিন্তু এই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিল। ফলে যতক্ষণ পর্যন্ত না বাশার আল আসাদের সঠিক খবর পাওয়া যাচ্ছে, ততক্ষণ অব্দি রাসায়নিক অস্ত্র যে সিরিয়া প্রয়োগ করতে পারে, সেই জায়গা, সেই ভয়টা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না। এর পাশাপাশি দুটো জিনিস আরো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নাম্বার 1, যেহেতু এখন তাদের যে প্রচার প্রসারে সাহায্য করেছিল সেই বাশার আল আসাদ কে পালাতে হয়েছে। ফলে আইসিস বুঝতে পারছে আর মুখোশের আড়ালে থাকলে হবে না। অর্থাৎ সামনে মুখোশ হিসেবে বাশার আল আসাদকে তারা সামনে রেখে পিছন থেকে সমস্ত রকম জঙ্গিমূলক সমস্ত কাজকর্মগুলো করছিল, সেই জায়গাটা কিন্তু আর তারা কন্টিনিউ করতে পারবে না। ফলে অনেকেই আশঙ্কা করছেন যে আইসিস এবার মুখোশ ছেড়ে আসল মুখ হয়ে উঠবে, অর্থাৎ তারাই সামনে আসবে এবং এই আইসিসের জায়গা আরো গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। অন্যদিকে আরেকটা অংশের মত হচ্ছে যে এই যে দুজন বিরোধী গোষ্ঠী এখানে রয়েছে, হায়াত তাহরির আলসাম এবং জেইশ আল ইজ্জা, এরা কিন্তু আল কায়দার ঘনিষ্ঠ বলে পরিচিত। তার ফলে এরা যখন ক্ষমতা দখল করছে, সেই জায়গা থেকে কি এবার আল কায়দা আরো বেশি শক্তিশালী হবে? এই প্রশ্নটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে। অর্থাৎ এই সিরিয়ার যে ঘটনা ঘটলো, তাতে জঙ্গিবাদ নির্মূল হওয়া অনেক দূরের কথা, উল্টে জঙ্গিবাদ আরো বেশি প্রবল আকারে নেবে। এবার এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০শে জানুয়ারি তিনি ক্ষমতার অলিন্দে আসছেন। তিনি সরাসরি হোয়াইট হাউসে ঢুকছেন। তারপর সিরিয়া নিয়ে তার কি স্ট্র্যাটেজি হবে, সেদিকে সকলেরই চোখ থাকবে। কিন্তু আমেরিকান গভর্নমেন্টের যেটুকুনি বিবৃতি পাওয়া যাচ্ছে, যে সিরিয়াতে যদি গৃহযুদ্ধ লাগে, অর্থাৎ এই আল কায়দা না আইসিস কে কন্ট্রোলটা নেবে, সেটার জন্য গৃহযুদ্ধ লাগা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তারা কিন্তু নাক গলাবে না। ইউএস কিন্তু এই ব্যাপারে কিছুতেই নাক গলাবে না। তোমাদের গৃহযুদ্ধ তোমরা সামলে নাও। এবার এই স্ট্র্যাটেজি হওয়ার জন্য যেটা ত্রিমুখী জায়গা হতে চলেছে। দেখুন, সিরিয়ায় যখন গৃহযুদ্ধ লাগবে, অর্থাৎ আইসিস ভার্সেস আল কায়দা যখন সরাসরি যুদ্ধটা হবে, তখন দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হবে এবং সেই সময় তারা যেহেতু কে ক্ষমতার বৃত্তে থাকবে সেই জায়গাটা নির্ধারণ করছে, তারা অন্যান্য জায়গায় সেই অ্যাক্টিভিটি করা, সেই সন্ত্রাসমূলক কাজ করার মতো জায়গায় থাকবে না। নাম্বার ২, যে পয়েন্টটা হচ্ছে সিরিয়ার এই গন্ডগোলের জেরে ইরান থেকে লেবাননের হিজবুল্লাহদের কাছে অস্ত্র সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে এবং সেই জায়গায় ইসরায়েল কিন্তু নিজেদের গুছিয়ে নিতে পারবে। অন্যদিকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আইসিস এই মুহূর্তে সবথেকে ভারতের টেনশনের কারণ হয়ে গেছে। তার কারণ হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলো, সেখানে কিন্তু আইসিস ছেয়ে গেছে। তার কারণ হচ্ছে স্থানীয় প্রশাসনের একটা সাহায্য এই আইসিস নাকি সরাসরি পাচ্ছে এবং সে কারণে ভারত সরকার সরাসরি সেখানে ঢুকতে পারছে না। জাল নোট থেকে শুরু করে বিভিন্ন রকম কার্যকলাপ সেখানে হচ্ছে এবং সবথেকে বড় কথা, আইসিস সেখানে স্লিপার সেল পাঠাচ্ছে এবং সেখান থেকে তারা জঙ্গি রিক্রুটমেন্ট করছে। তার কারণ হচ্ছে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা প্রচন্ড রকমের খারাপ, ফলে খুব অল্প পয়সাতেই এই রিক্রুটমেন্ট নাকি করা যাচ্ছে। আর এই জায়গাটায় যখন আল কায়দা আইসিসের যুদ্ধটা, গৃহযুদ্ধটা সিরিয়াতে চলবে, সেই অবস্থায় পশ্চিমবঙ্গে তো চিরুনি তল্লাশি করে এই আইসিসকে খতম করার চেষ্টা তো হবেই। তার পাশাপাশি
প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় বাংলাদেশের মধ্যেও কিন্তু সেই চিরুনি তল্লাশি হবে। অর্থাৎ এই অঞ্চল থেকে আইসিসের ট্রেনারটাকে মোটামুটি শেষ করে দেয়া হবে। সেই সময়টা পাওয়া যাবে যদি সত্যি এদের মধ্যে গৃহযুদ্ধ লাগে। ইসরায়েল গুছিয়ে নিয়েছে। আমেরিকা ওখানে বসে অপেক্ষা করছে যে তোমাদের মধ্যে গৃহযুদ্ধ হচ্ছে, সেখানে কে ক্ষমতায় আসছে আমরা শুধু দেখছি। তার মধ্যে ক্ষয়ক্ষতি হচ্ছে। ভারত এখান থেকে আইসিস জঙ্গিদের নির্মূল করছে। অর্থাৎ ত্রিমূর্তি, ৩ শক্তিই কিন্তু আইসিস নামক জিনিসটাকে, আপদটাকে ক্রমশ এলিমিনেট করতে শুরু করেছে। এবং এরপর যেটা মজার বিষয় হবে, এই গৃহযুদ্ধের পর হয় আইসিস নয় আল কায়দা কেউ একটা সিরিয়ার ক্ষমতাটা নিয়ে নেবে। যে নেবে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নতুন করে নেটওয়ার্কটাকে বেছাতে হবে এবং ২ নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তখন কিন্তু তাদের শক্তি ক্ষয় অনেকটাই হয়ে যাবে। ফলে সেই জায়গায় নেটো ফৌজ পাঠিয়ে এই জঙ্গি গোষ্ঠীকে ট্যাকেল করাটা অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে কথাটা দিয়েছিলেন যে তিনি এলে বিশ্বের যে যুদ্ধের পরিস্থিতি আছে সেটাকে তিনি সামাল দেবেন, সেটাকে থামানোর চেষ্টা করবেন এবং সেই জায়গা থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কিছুতেই বাড়তে দেবেন না। যে রেসিশনের কথা ভাবা হচ্ছিল, যে বিশ্বজুড়ে ডামাডোলের কথা ভাবা হচ্ছিল, সেটাকে তিনি সমূলে উৎপাটন করবেন। এই যুদ্ধ ব্যবসায়ী, এই অস্ত্র ব্যবসায়ী যাদের মদতেই এই আইসিসরা এতখানি বাড়বাড়ন্ত করতে পারে, এত সন্ত্রাসমূলক কাজ করতে পারে, সেই জায়গাটাকে পুরোপুরি থামিয়ে দেবেন। যে কথা দিয়েছিলেন তিনি ক্ষমতায় আসার আগেই কিন্তু তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেল এবং তার ফার্স্ট স্টেপ হিসেবে সিরিয়ার দামাস্কাসে এত বড় ঘটনা ঘটে গেল, যার এফেক্ট ডেফিনিটলি আগামী দিনে বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তো পড়বেই, এমনকি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ঢুকিয়ে যে এখানে সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদ করার চেষ্টা করা হচ্ছে সেইখানেও বড় এফেক্ট পড়তে চলেছে। ফলে সিরিয়া ইনসিডেন্ট আগামী বেশ কয়েকদিন বা কয়েক মাস কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একদম টপ হেডলাইনে থাকবে এবং সেই বিষয়ে ভারত, ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক এবং সন্ত্রাসবাদ নিয়ে এই ৩ দেশের স্ট্র্যাটেজি সেটাও কিন্তু খবরের শিরোনামে থাকবে। কি বলবেন সিরিয়ার এই অভ্যন্তরীণ ব্যাপার এবং আইসিস আল কায়দার এই ক্রাইসিস নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।